কাজেই ডিএ ডাইনামিক নয়, ডিএ স্ট্যাটিক, এটা বলাটা একেবারে, আমি শব্দচয়নে খুব সতর্ক থেকেই বলছি, অত্যন্ত খুব সস্তা দরের মূর্খতা। যে হলফনামায় যে কথাগুলো তারা বলেছেন সেগুলো এতটাই পরস্পর বিরোধী এবং হাস্যকর যে আমাদের আইনজীবীদের হাতে বিপুল অস্ত্র তুলে দিয়েছেন এবং মামলাটায় জয় সম্পর্কে আমরা আরও নিশ্চিত হয়ে গেছি যে পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশকে তুমি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দিচ্ছ এবং অন্য অংশকে তুমি তা দিচ্ছ না। এই বৈষম্য, ডিসক্রিমিনেশন তুমি সংবিধান অনুসারেই করতে পারো না। 2009-এর আওতায় এসে গেল। তারা বলছেন না, ওর একটা অংশ নাকি 1998-এর অনুসারে হয়েছিল। এটাকে আমি খুব বেশি হলে, এটাকে গুরুত্ব দেওয়া কিছু নেই, খুব বেশি হলে আমি পাগলের প্রলাপ বলতে পারি। পাগলও বোধহয় এরকম কথা বলে না। নাই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি এই মামলায় না থাকতেন, তিনি একটা অসম্ভব কাজ করে দেখিয়েছেন এবং তিনি এই মামলায় যদি প্রথম থেকে না থাকতেন তাহলে এই মামলায় আজকে যে এক জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা জয়ের স্বপ্ন দেখছি, এটা অসম্ভব থেকে যেত। স্যার, একেবারেই আগামী যে মঙ্গলবার, সেই মঙ্গলবার আবারও ডিএ মামলার শুনানি রয়েছে, কিন্তু তার মধ্যেই আমরা দেখতে পেলাম রাজ্যের পক্ষ থেকে আবারও হলফনামা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই হলফনামা একটি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট উঠে আসে সেটা হচ্ছে ডিএ নাকি স্ট্যাটিস্টিক, ডাইনামিক নয়। কি বলবেন, যে ডিএ মামলার জন্য আপনাদের এত দীর্ঘ লড়াই, সেই ডিএ কি স্ট্যাটিস্টিক, ডাইনামিক নয় সেই ডিএ? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিতে চাইব যে আমরা তৃণমূল সরকার আসার পরে ডিএ নিয়ে মামলা করলাম কেন। এটাই কি আমাদের প্রথম মামলা? আগে যে সরকারটা ছিল বামফ্রন্ট সরকার, সেই আমলেও কিন্তু ডিএ বঞ্চনা ছিল। 3 কিস্তি, 4 কিস্তি, 5 কিস্তি, এমনকি 16 কিস্তি ডিএ বকেয়া ছিল। তা আমরা যথেষ্ট বঞ্চিত হয়েছি এবং বামফ্রন্ট সরকারের আমলে একটা সময় 5 কিস্তি ডিএর টাকা সরকার প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিয়েছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে রিটায়ারমেন্টের সময় এই টাকাটা কর্মচারীরা পাবেন। তা তখন মহামান্য কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল, স্যাট ছিল না, এবং সেখানে সেই মামলার সঙ্গে আমি যুক্ত ছিলাম। তা সেখানে আমরা হাইকোর্টের কাছে এই প্রশ্নটা রেখেছিলাম যে ডিয়ারনেস অ্যালাউন্স দেয়া হয়, জিনিসপত্রের দাম বাড়ে, কেন্দ্র এবং রাজ্য সরকারের গৃহীত নীতি, কর্মসূচি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেন্দ্র এবং রাজ্য সরকারের ব্যর্থতা বা স্বেচ্ছা ব্যর্থতার কারণে। স্বেচ্ছা ব্যর্থতা কেন বললাম আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়লেই শ্রমিক মুদ্রাস্ফীতি হয় এবং মুদ্রাস্ফীতি হলে শ্রমিক কর্মচারীদের যে প্রকৃত বেতন বা মজুরি এটা কমে যায়। আমি আপনাকে একটু ব্যাখ্যা করে দিই। ধরুন 2024 সালে আমি 500 টাকা বেতন পেতাম। তা 500 টাকা বেতনে ধরুন 10 কিলো চাল পাওয়া যেত। তা এখন আমার বেতনটা 500 টাকাই আছে, কিন্তু সেই 500 টাকা এখন পাওয়া যাচ্ছে 5 কিলো বা 6 কিলো চাল। অর্থাৎ আমার বেতনটা টাকার অঙ্কে সেই 500 টাকা থাকলেও আসলে আমার বেতনটা 5 কিলো পরিমাণ চাল কমে গেছে। তো এইটাকে পূরণ করাই ডিএ। কাজেই সেটা যদি যখন মুদ্রাস্ফীতি ঘটছে, যখন জিনিসপত্রের দাম বাড়ছে, তখন যদি না দেয়া হয় তাহলে সেই রিটায়ারমেন্টের সময় দিলে সেটার কোনো কার্যকারিতা থাকে না। এবং মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদের সাবমিশন মেনে নিয়েছিলেন, রায় দিয়েছিলেন যারা নগদে মাইনের সঙ্গে, বেতনের সঙ্গে এই ডিএটা নিতে চাইবে 5 কিস্তি, তাদেরকে তা দিতে হবে, অপশান নিন সরকার। আর যারা প্রভিডেন্ট ফান্ডে রাখতে চান তাদেরটা প্রভিডেন্ট ফান্ডে থাকবে। তা তখনকার রাজ্য সরকার কিন্তু এর বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বা বিচারপতির বেঞ্চে বা সুপ্রিম কোর্টে কোনো মামলা করেননি। সেই রায়টাই মেনে নিয়েছিলেন এবং কর্মচারীদের ওই প্রভিডেন্ট ফান্ডে রাখা 5 কিস্তি দিয়ে কর্মচারীরা নগদে পেয়েছিলেন। তা আমি যেটা আগেই বললাম যে আমরা আগে বামফ্রন্ট সরকারের আমলেও তো 16 কিস্তি দিয়ে বাকি থেকেছে, তা আমরা মামলা করিনি কেন? কারণটা হচ্ছে পূর্বতন সরকার এবং বর্তমান সরকারের মধ্যে একটা চরিত্রগত পার্থক্য রয়েছে। চরিত্রগত পার্থক্যটা কি? আগের সরকার ডিএ বকেয়া থেকেছে অনেক সময় 16 কিস্তির মতো ডিএ বকেয়া থেকেছে, কিন্তু
পূর্বতন সরকার বারবার তাদের আমলে যে রোপাগুলো তৈরি হয়েছে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস, সেখানে কিন্তু রেখেছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ পাওয়াটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। আচ্ছা, এই জায়গাতেই যে প্রশ্নটা উঠে আসছে যে রাজ্য সরকারের হলফনামায় স্পষ্টত এটাও বলা হয়েছে যে রোপা 2009, আপনি যেমনটা বলে অধিকার, সেখানে বলা হয়েছে যে রোপা 2009 যে ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা রয়েছে সেটা শুধুমাত্র সংজ্ঞা উদ্দেশ্যে ব্যবহৃত রয়েছে, এটি ভবিষ্যতে কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না। আমি বলছি তা আমরা নতুন এই সরকার আসার পরেই আমরা যেটা দেখলাম, মাননীয় সদম্বে বললেন এটা অধিকার নয়, আমাদের দয়ার দান। যতটা না আর্থিক সুবিধে পাওয়ার জন্য বা বেতন ইরেশনকে, বেতন অবক্ষয়কে পূরণ করার জন্য আমরা এই মামলাটা করেছি, তার থেকে অনেক বেশি করেছি যে এই যে অধিকার আমাদের, এই অধিকারটা মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিতে চাইছেন, অস্বীকার করছেন, বলছেন এটা দয়ার দান। আমরা সাংবিধানিক কাঠামোয় নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিযুক্ত হই, কারুর দয়া নয়। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমিদারির প্রজা নই, আমরাও পাবলিক সার্ভেন্ট, তিনিও পাবলিক সার্ভেন্ট। তফাৎটা শুধু এইটা, তিনি চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ অফ দ্য স্টেট, আমরা হচ্ছি স্টাফ, কর্মচারী। তার মানে এই নয় যে তার দয়া নিয়ে আমাদের চলতে হবে, মূলত অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা এই মামলাটা করি। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে ডিএ স্ট্যাটিক, এটা ডায়নামিক নয়, আমার খুব খারাপ লাগে। টাকা পয়সার নিশ্চয়ই প্রয়োজন আছে এবং যারা আইনজীবী তাদের নিশ্চয়ই টাকা পয়সার প্রয়োজন আছে এবং তারা আদালতে মক্কেলের কথাই বলবেন, এটাও ঠিক। কিন্তু খুব দুর্ভাগ্য, শ্যাম দেওয়ান, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, রাকেশ দ্বিবেদী, এই ধরনের মানে মহার্ঘ আইনজীবী এবং প্রখ্যাত আইনজীবী, তারা কি শুধু অর্থের জন্য মহামান্য সুপ্রিম কোর্টে একেবারে হাস্যকর মিথ্যা বলতেও তাদের আটকাচ্ছে না? অর্থটা এতটাই মূল্যবান তাদের কাছে, তারা তো বড় আইনজীবী। তা ভবিষ্যতে তাদের এই যে সাবমিশন, এটা নিয়ে তো আলোচনা হবে এবং তখন তো এটা পরিষ্কার হয়ে যাবে যে এই রকম বড় মাপের আইনজীবীরা রাজ্য সরকারের হয়ে আদালতে মিথ্যে কথা বলেছেন। ডিএটা কি? ডিএটা জিনিসপত্রের দাম বাড়লে শ্রমিক কর্মচারীদের মজুরি কমে, সেই অবক্ষয়িত মজুরি পুনরুদ্ধারটাই হচ্ছে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা। অর্থাৎ জিনিসপত্রের দাম থেমে থাকে না, জিনিসপত্রের দাম বাড়তে থাকে, আর বাড়তে থাকলেই মুদ্রাস্ফীতিও বাড়তে থাকে এবং যেই মুদ্রাস্ফীতি বাড়তে থাকে শ্রমিক কর্মচারীদের বেতন, প্রকৃত বেতন এবং মজুরি কমতে থাকে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। কাজেই এই ধারাবাহিকতার সঙ্গেই মহার্ঘ ভাতাটা পরিবর্তিত হয়। এটা কোনো স্ট্যাটিক বা স্থির বিষয় নয়, এটা সবসময়ই ডায়নামিক। মহার্ঘ ভাতার যে সংজ্ঞা এবং যে উদ্দেশ্যে মহার্ঘ ভাতা দেওয়া হয় তাতেই এটা স্পষ্ট, এটা ডায়নামিক। তারা যে স্ট্যাটিক বলছেন, আমি বলবো যে এত বড় মাপের আইনজীবীদের দিয়ে রাজ্য সরকার এত বড় মিথ্যে না বলালেই বোধহয় ভালো করতেন, কারণ রাজ্য সরকারেরও একটা সম্মান থাকে এবং এই ধরনের বড় বড় আইনজীবীদেরও একটা সম্মান থাকে। আসলে প্রশ্নটা হচ্ছে আত্মমর্যাদার। যেহেতু ডিয়ারনেস অ্যালাউন্সটা হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতি এবং কর্মসূচি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতার কারণে, এর সঙ্গে কিন্তু শ্রমিক কর্মচারীদের কোনো সম্পর্ক নেই, যার ফলে যে কোনো আত্মমর্যাদাশীল সরকার তারা কিন্তু কর্মীদের এই ক্ষতিপূরণটা করে দেয়। এবং সারা ভারতে একটা কথা হয়েছে যে আমরা আমাদের নিজেদের হারে দিই, এটা একবারে সর্বৈব মিথ্যে কথা। আজ পর্যন্ত যা যা মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রীয় হার মেনে, এবং কেন্দ্রীয় হার, কেন্দ্র তো নিজে কোনো হার তৈরি করে না। সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য থেকে তথ্য নেওয়া হয় প্রতি মাসে যে জিনিসপত্রের দাম কীরকম। পশ্চিমবাংলার বেশ কিছু শহর, মফস্বল, গ্রাম এর জন্য বেছে নেওয়া হয়েছে, সেখানে জিনিসপত্রের দাম কীরকম সেটা পশ্চিমবঙ্গ সরকার সেই হিসেবটা পাঠাচ্ছেন, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার বা সিমলার ওই যারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা তৈরি করেন তারা কিন্তু নিচ্ছেন না, রাজ্য সরকার পাঠাচ্ছে। এইভাবে 28টি রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই জিনিসপত্রের দামের যে তালিকা সেটা গিয়ে পৌঁছচ্ছে সিমলায় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যারা তৈরি করেন তাদের কাছে। তারা শুধুমাত্র
এটার একটা গড় করছেন এবং গড় করে প্রতি মাসেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স পরিবর্তিত হয়। কিন্তু যদি প্রতি মাসেই ডিএ দিতে হয় তাহলে হিসেবের ক্ষেত্রে যেমন একটা সমস্যা হয়, প্রশাসনিক একটা অসুবিধে দেখা দেয়। সেই জন্য প্রশাসনের সুবিধার্থে 6 মাস অন্তর এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে ফারাকটা, সেই ফারাকটা ডিএ হিসেবে মিটিয়ে দেওয়া হয়। কাজেই ডিএ ডাইনামিক নয়, ডিএ স্ট্যাটিক, এটা বলাটা একেবারে, আমি শব্দচয়নে খুব সতর্ক থেকেই বলছি, অত্যন্ত খুব সস্তা দরের মূর্খতা। এর মধ্যে কোনো বুদ্ধিমত্তা নেই। দ্বিতীয় যে বিষয়টা ওনারা সাবমিশনে প্লেস করেছেন, যে দিল্লি এবং চেন্নাই যে সমস্ত কর্মচারী আছেন সেখানে কস্ট অফ লিভিং বেশি, সেই জন্য তাদের বেশি হারে ডিএ দেওয়া হয়। সেটাও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে নয়, সেটা দেওয়া হয় নাকি দিল্লি এবং চেন্নাইয়ের স্থানীয় সরকারের হারে। আচ্ছা, চেন্নাইয়ে নাকি তামিলনাড়ুর হারে ডিএ দেওয়া হয়, কেন্দ্রের হারে না, এই প্রসঙ্গ বারংবার তুলেছেন তারা, এই হলফনামাতেও রয়েছে। আমি আপনাকে বলছি, আমি কি বললাম, সরকার পক্ষের আইনজীবীরা কি বলল, আমাদের আইনজীবীরা কি বলল, এর থেকেও বড় কথা সরকার বিভিন্ন সময়ে যে অর্ডার বার করেছেন, নথি বার করেছেন, সেগুলো কি বলছে। 10/11/94 অর্থ দপ্তর 10,683 F এই অর্ডারটা বার করেছিলেন এবং এই অর্ডারে বলা ছিল, তখন তো চেন্নাই ছিল না, মাদ্রাজ ছিল, তো এই অর্ডারে বলা ছিল দিল্লি এবং মাদ্রাজে পশ্চিমবাংলার যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কাজ করছেন তাদের কেন্দ্রীয় হারে ডিয়ারনেস অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স এবং সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স এটা দেওয়া হবে। এবং 94 সাল থেকে এই অর্ডার অনুসারেই রাজ্য সরকার দিয়ে আসছে। এবার তারা তামিলনাড়ুর কথা উল্লেখ করলেন, কিন্তু একটা কথা উল্লেখ করলেন না, যে পশ্চিমবঙ্গ সরকার তো তার নিয়মিত কর্মচারীদের ডিএটাই দেন না, আর তামিলনাড়ু সরকার শুধু সরকারি কর্মচারী, তারপরে বিভিন্ন রাজ্যকর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী এদের নয়, অঙ্গনওয়াড়ি কর্মীদেরও এই কেন্দ্রীয় হারে বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএর আওতায় এনেছেন। এটা কিন্তু বললেন না যে পশ্চিমবাংলার সঙ্গে তামিলনাড়ুর তফাৎটা কোথায়। এবার যে কস্ট অফ লিভিংয়ের পার্থক্য বলছেন, আচ্ছা পশ্চিমবাংলায় কলকাতায় যা জিনিসপত্রের দাম বা কস্ট অফ লিভিং, পুরুলিয়ায় যা কস্ট অফ লিভিং, সুন্দরবনে যা কস্ট অফ লিভিং, আবার বীরভূম বাঁকুড়ায় যা কস্ট অফ লিভিং, দার্জিলিং বা জলপাইগুড়িতে যা কস্ট অফ লিভিং, সেগুলো তো একেবারে এক নয়। তাহলে রাজ্য সরকার কি এই সমস্ত জায়গায় আলাদা আলাদা হারে ডিএ দেন? এটা তো দেন না। কোন সূচক মেনে ডিএ দেওয়া হয় এই প্রশ্নও কিন্তু উঠছে। কোনো রাজ্য সরকারের নিজস্ব কোনো ডিএ দেওয়ার কোনো ফর্মুলা তারা তৈরি করেননি এবং মূল্য সূচকটা সর্বভারতীয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সই সারা ভারতে একমাত্র অনুসৃত গ্রহণযোগ্য সর্বজনগ্রাহ্য সূচক। এবং পশ্চিমবঙ্গ সরকারও আজও যেটুকু ডিএ দিচ্ছেন এই সূচক মেনেই দিচ্ছেন। আমি আপনাকে বলি, এই যে ষষ্ঠ বেতন কমিশন তো তৃণমূল সরকার বসিয়েছিলেন, তাই এই ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিটা কি? 1980 সালকে 100 পয়েন্ট ধরে 1/1/2016 এই এটা 536 পয়েন্ট। তো এটা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে 536টা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যাজ অন 1/1/2016। তাহলে তারা বেতন কমিশন বসাচ্ছেন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, দিল্লি চেন্নাইয়ের জন্য অর্ডার করছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে। আমি আপনাকে 94 সালের এই অর্ডারটা দিয়ে দেব, আপনি ডিসপ্লে করবেন, তা অর্ডারটা মেনে, আর বলছেন না আমরা দিই না। এবং এতে আমাদের যে সুবিধাটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে হলফনামায় যে কথাগুলো তারা বলেছেন সেগুলো এতটাই পরস্পর বিরোধী এবং হাস্যকর যে আমাদের আইনজীবীদের হাতে বিপুল অস্ত্র তুলে দিয়েছেন এবং মামলাটায় জয় সম্পর্কে আমরা আরও নিশ্চিত হয়ে গেছি। এবারে প্রশ্ন হচ্ছে, ওনারা বলেছেন ওই সাবমিশনে আছে যে দিল্লিতে 36 জন কর্মচারী কাজ করেন, চেন্নাইয়ে ওই রকম 50-52 জন কাজ করেন, এই সামান্য শতখানেক কর্মচারীর জন্য এই সুবিধাটা দেওয়া হয়। বিষয়টা আপনি 100 জনকে দিচ্ছেন না একজনকে দিচ্ছেন নয়, বিষয়টা হচ্ছে আপনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কেন্দ্রীয় হারে
ওখানকার কর্মীদের বাড়ি ভাড়া ভাতা দিচ্ছেন, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দিচ্ছেন এবং মহার্ঘ ভাতা দিচ্ছেন। এইটা কিন্তু সংবিধানের 14, 15 এবং 16 নম্বর ধারা, যেখানে সাম্যের কথা বলা হয়েছে, সেই ধারাটাকে লঙ্ঘন করছে। আপনার পশ্চিমবাংলায় কর্মরত কত বেশি সংখ্যক কর্মচারীদের আপনাকে দিতে হয়, আর দিল্লি বা চেন্নাইয়ে কত কম সংখ্যক কর্মচারীদের দিতে হয়, এটা বিষয় নয়। সরকার যদি এরকম করতেন যে দিল্লি এবং চেন্নাইয়ে তারা কাজ করছে, তা পশ্চিমবাংলার থেকে ওখানে কস্ট অফ লিভিং বেশি, তারা অনেক দূরে কাজ করতে যাবে, তাদের আমি একটা স্পেশাল অ্যালাউন্স দিচ্ছি, তারা দিতে পারতেন এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের আপত্তি করার কোনো জায়গা ছিল না। কিন্তু সরকার এইটা করছেন, সরাসরি আদালতকে অসম্মান করছেন এবং এই রাজ্য সরকারের যে বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতাটাকে মানে অস্বীকার করছেন, এড়িয়ে যাচ্ছেন। এই ঔদ্ধত্যটা আমরা মেনে নিতে পারি না। কাজেই দিল্লি চেন্নাইয়ে 100 জন কাজ করেন না 50 জন কাজ করেন, পশ্চিমবাংলায় 2 লক্ষ কাজ করেন না 5 লক্ষ কাজ করেন, এটা কিন্তু বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হচ্ছে যে পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশকে তুমি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দিচ্ছ এবং অন্য অংশকে তুমি তা দিচ্ছ না। এই বৈষম্য, ডিসক্রিমিনেশন তুমি সংবিধান অনুসারেই করতে পারো না। এবং এটা মহামান্য কলকাতা হাইকোর্টে, স্যাটে বারবার এই বিষয়টা উঠেছে এবং সেখানে কিন্তু আমাদের এই বক্তব্যটাই মাননীয় বিচারপতিরা প্রতিষ্ঠা দিয়েছেন। এবং স্যাটে বা হাইকোর্টে তো 1 বা 2 বিচারপতি এই মামলার শুনানি করেননি, একের পর এক বেঞ্চ এসেছে, তাতে অনেক বিচারপতি এসেছেন। প্রত্যেক বিচারপতিই কিন্তু এই আমাদের এই বিষয়ের সঙ্গে, আমাদের এই বক্তব্যের সঙ্গে সহমত হয়েছেন। তার মানে কি ধরে নেব যে এই সব বিচারপতিরা সরকার বিরোধী, বা এই সব বিচারপতিরা আমাদের সাবমিশন দেখে তারা টুকে দিয়েছেন, তাদের নিজস্ব কোনো বুদ্ধিবৃত্তি নেই? আমাদের এই বক্তব্যটা তারা গ্রহণ করেছেন একটাই কারণে, আমরা দেখতে খুব ভালো, খুব সুন্দর চাপ দাঁড়িয়ে আছে বা মাথার চুলগুলো কালো, এই কারণে নয়। তা বা আমাদের আইনজীবীদের দেখতে শুনতে ভালো, বলেন ভালো, এই কারণে নয়। তারা এই কারণে আমাদের বক্তব্যটাকে মান্যতা দিয়েছেন যে আমাদের বক্তব্যটা আইনগ্রাহ্য, সংবিধান অনুসারে এবং যুক্তিসঙ্গত। রাজ্য সরকারের বক্তব্য বেআইনি, সংবিধান বিরোধী এবং অযৌক্তিক। সেই জন্যই রাজ্য সরকারের বক্তব্য খারিজ করে আমাদের বক্তব্যটাকে গ্রহণ করেছেন। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, সেই হলফনামা আরেকটি যে বিষয় একেবারে উঠে আসছে, আপনাদের এই ডিএ মামলা ছিল কোথাও না কোথাও যে বকেয়াটা বাকি ছিল সেটাকেও কেন্দ্র করে, কিন্তু সেই হলফনামায় স্পষ্টত লেখা রয়েছে যে সরকার জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত সমস্ত ডিএ প্রদান করেছে, কোনো ফাঁক ছিল না এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি আপনাদের মামলাটা ভুল ছিল? ওনারা যে কথাটা আর একটা ওর সঙ্গে যোগ করেছেন, সেটা আপনি মানে উল্লেখ করেননি। সেটা হচ্ছে ওই সময় নাকি রোপা 2098 অনুসারে সব বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে 5th পে কমিশন তার কার্যকালটা শুরু হয়েছে 1/1/2006 সালে, অর্থাৎ যেই 1/1/2006 পড়ে গেল, সেটা কিন্তু 5ম রাজ্য বেতন কমিশনের সুপারিশের আওতায় এসে গেল এবং রোপা 2009-এর আওতায় এসে গেল। তা তারা বলছেন না, ওর একটা অংশ নাকি 1998-এর অনুসারে হয়েছিল। এটাকে আমি খুব বেশি হলে, এটাকে গুরুত্ব দেওয়া কিছু নেই, খুব বেশি হলে আমি পাগলের প্রলাপ বলতে পারি। পাগলও বোধহয় এরকম কথা বলে না। আমাদের মামলা অত্যন্ত দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং আমরা বলছি, যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, কপিল সিব্বাল মাননীয় আইনজীবী, মানে রাজ্য সরকারের উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারবেন। কপিল সিব্বাল মহামান্য সুপ্রিম কোর্টে বললেন যে এই ডিএ মামলার একটা সর্বভারতীয় অ্যাসপেক্ট আছে, কাজেই প্যান ইন্ডিয়া প্রভাব রয়েছে, কাজেই অন্যান্য রাজ্য সরকারগুলোতে এই মামলায় যুক্ত করা হোক। উদ্দেশ্যটা কি? তাহলে 28টা রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চলকে এই মামলায় যুক্ত করতে হবে। যুক্ত করলে ফলটা কী হবে? আমরা যখন মামলা করেছিলাম তখন আমরা কর্মরত ছিলাম, মামলা 10 বছর ধরে চলছে, তা আমরা অবসর নিয়েছি এবং যদি 28টা রাজ্য সরকার এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চলকে এই মামলায় যুক্ত করতে হয় এবং তাদের আইনজীবীরা যদি সাবমিশন রাখতে থাকেন, তাহলে মোটামুটি আমার পরবর্তী যে পুরুষ, তাদের মৃত্যুর পরেও কিন্তু মামলাটা চলতে থাকবে।
তা যাই হোক, মহামান্য বিচারপতিরা এই কৌশলটা বুঝেছেন, তারা এটাকে খারিজ করে দিয়েছেন। এবং এই যে দ্বিতীয় যে পিটিশনটা দাখিল করলেন, মামলাটা কিন্তু গত দিনেই শেষ হয়ে যেত। মামলাটাকে আরও টানার জন্য, এবং আগামী মঙ্গলবারই মামলা শুনানি হয়ে শেষ হয়ে যাবে এমনটা কিন্তু আমাদের মনে হচ্ছে না। তার কারণ কপিল সিব্বাল বলেছেন তিনি 10-15 মিনিট বলবেন। আমি নিশ্চিত তিনি ওই সেকেন্ড হাফটা পুরোটাই কাটাবেন বক্তব্য রেখে। 10-15 মিনিট বলে তিনি বলতেই থাকবেন, তার বক্তব্য আর শেষ হবে না। তারপরে অভিষেক মনু সিংভি একবারে শেষ মুহূর্তে বলবেন যে আমি কিছু বলবো। তারপরের দিন আবার অভিষেক মনু সিংভি তিনি বলতেই থাকবেন। তার বলা শেষ হলে, অনন্ত বক্তব্য যখন শেষ হবে, তখন আবার রাকেশ ত্রিবেদী বলবেন আমি একটু বলবো। অর্থাৎ তারা চাইছেন যে এই মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করা। আপনি একটা জিনিস দেখবেন, মাননীয় বিচারপতিরা যখন আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করতে উঠলেন, একটা কথা বলেছিলেন, মিস্টার ভট্টাচার্য, ইট ইজ ইয়োর বেবি, ইউ নো বেটার, উই আর উইথ ইয়োর বেবি। এই যে কথাটা বলেছেন, এটা কিন্তু বড় ভয়ঙ্কর কথা। প্র্যাকটিক্যালি আমরা যখন 2016 সালে মামলাটা করি, আমরা সরকার সমর্থক সংগঠন বাদে প্রতিটি সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনার প্রক্রিয়া চালিয়েছিলাম। কিন্তু একটি ছোট সংগঠন বাদে অন্য কোনো সংগঠন আমাদের এই মামলায় যুক্ত হতে চাননি। এবং আমরা কেন তাদেরকে এই মামলায় যুক্ত করতে চেয়েছিলাম? আমাদের মনে হয়েছিল যে আদালতে যখন শাসক দলের কর্মী সংগঠন বাদ দিয়ে বাকি সব কর্মী সংগঠন একযোগে মামলা করবে, তখন আদালতে মামলাটার গুরুত্ব অনেক বাড়বে এবং আমরা সম্মিলিতভাবে মামলার যা দায় দায়িত্ব এটা বহন করতে পারব। তা এই কর্মচারী সংগঠনগুলো আমাদের মুখে বলেছিলেন তারা আদালতের মাধ্যমে দাবি আদায়ের তত্ত্বে বিশ্বাস করেন না, তারা আন্দোলনের মাধ্যমে দাবি আদায়কেই গুরুত্ব দেন। সে কারণে তারা মামলায় আসেননি। আমরা কিন্তু সেটা মনে করি না এই কারণে 2016 সালে আমরা যখন প্রথম মামলাটা হেরে গেলাম, স্যাট যখন একবারই আমরা হেরেছি, স্যাট যখন রায় দিল ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার নয়, সরকারের দয়ার দান, তখন ভাবতে পারবেন না তারপরে আমরা কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করি এই রায়ের বিরুদ্ধে। এবং যতক্ষণ না কলকাতা হাইকোর্ট থেকে একটা কর্মী অনুকূল রায় বেরিয়ে এসেছে, এই সময়টা আমরা কার্যত ভিলেনে পর্যবসিত হয়েছিলাম। কর্মচারীরা আমাদের দোষারোপ করছিলেন, কটূক্তি করছিলেন, বিভিন্ন কর্মচারী সংগঠন দোষারোপ করছিলেন, কটূক্তি করছিলেন যে আপনারা হঠকারিতা করে, পাকামি করে মামলাটা করতে গিয়ে যাও একটা ডিএ পাচ্ছিলাম বছরে, সেটাও আপনারা এমন অবস্থা করে দিলেন, আদালতে নির্দেশ হয়ে গেছে যে ডিএ দয়ার দান আর আমরা পাবো না। এবং ওই সময়টা আমরা কিভাবে কাটিয়েছি আমরা জানি। আমাদের একটা আতঙ্কের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং এই মামলাটার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটায় যদি কর্মীপক্ষের পক্ষে নেগেটিভ কোনো রায় হয়, তাহলে আজকে যে আমাদের দেখছেন যে কর্মচারীরা মাথায় তুলে রেখেছেন, লহমার মধ্যে আমরা কিন্তু আবার ভিলেনে পরিণত হয়ে যাব। এবং সুপ্রিম কোর্টে যারা সওয়াল করছেন আমাদের আইনজীবীরা ছাড়া, তারা কিন্তু কেউ এই মামলায় প্রথম থেকে ছিলেন না। তারা নিঃসন্দেহে অত্যন্ত ভালো আইনজীবী, অত্যন্ত দক্ষ আইনজীবী, এবং তাদের আইনজীবী হিসেবে তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের প্রত্যুৎপন্নমতিত্ব এবং তাদের আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু তারা কেউ 2 দিন, কেউ 7 দিন, কেউ 5 দিন সওয়াল করছেন। কিন্তু আমাদের এই মামলা প্রথম আমাদের আইনজীবী ছিলেন সর্দার আমজাদ আলী। তা তিনি এই মামলার যে ফাউন্ডেশন স্ট্রাকচার এইটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এবং আমরা এই মামলায় দ্বিতীয় একজন আইনজীবী যুক্ত করতে চাইছিলাম সিনিয়র। তার কারণ হচ্ছে যে আমজাদ আলীর বয়স হচ্ছে, তারপরে আমাদের উপর যে প্রবল চাপ ছিল সরকারের পক্ষ থেকে, যে প্রবল ভীতি প্রদর্শন ছিল, তাতে আমরা আশঙ্কিত ছিলাম যে আমাদের উপর যখন এরকম চাপ আছে, নিশ্চয়ই আমাদের আইনজীবীর উপরও আছে। সেই জন্য আমরা একটা বিকল্প রাস্তা খোলা রাখতে চেয়েছিলাম। আমরা এই মামলায় আর একটা অ্যাড পার্টি যোগ করতে চেয়েছিলাম। তখন আমরা সমস্ত সংগঠনের কাছে আবেদন করেছিলাম, কেউ সেই আবেদনে সাড়া দেননি। অর্থ দপ্তরের প্রয়াত সহকর্মী স্বপন দে তিনি রাজি হয়েছিলেন, অসম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, আমরা কল্পনা করতে পারিনি। তার আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের এই মামলায় যুক্ত হয়েছিলেন, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, এবং তারপর থেকে ধারাবাহিকভাবে কিন্তু তারা এই মামলাটার সঙ্গে আছেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়,
তিনি আমি দেখলাম একটি সাক্ষাৎকারে বলেছেন, তাকে ধন্যবাদ জানাই, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি এই মামলায় না থাকতেন, তিনি একটা অসম্ভব কাজ করে দেখিয়েছেন, এবং তিনি এই মামলায় যদি প্রথম থেকে না থাকতেন তাহলে এই মামলায় আজকে যে এক জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা জয়ের স্বপ্ন দেখছি, এটা অসম্ভব থেকে যেত। বিক্রমবাবুকে আমি অভিনন্দন জানাই। সত্যি এই যে ধারাবাহিকতার সঙ্গে এই মামলাটায় থাকা এবং মামলাটার সমস্ত আক্ষরিক অর্থে ইট ইজ মিস্টার ভট্টাচার্যস বেবি। কাজেই আজকেও পরিস্থিতিটা কিন্তু একই আছে। অন্য কারোর এই মামলার সঙ্গে যুক্ত বা মামলার রেসপন্ডেন্ট নন, কিন্তু মামলায় সওয়াল করার সুযোগ পেয়েছেন, সওয়াল করছেন, তাদের কারোর কিন্তু এই মরণবাচন প্রশ্নটা নেই। কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট বা এমনকি আমাদের সুপ্রিম কোর্টের যে আইনজীবীরা রইফ রহুম, শেখর সুমন, মিস্টার আলী, এদেরও কিন্তু পেশাগত জায়গায় কোনো ক্ষতি হবে না। কিন্তু এই মামলাটায় যদি কর্মী পক্ষের পক্ষে কোনো রকম বিরূপ রায় হয় তাহলে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অস্তিত্ব বিপন্ন হবে এবং আমরা ভিলেন হয়ে যাব। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের যে পেশাগত যে জায়গাটা, সেটা কিন্তু একেবারে বড় মানে প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়াবে, কারণ ওনারা এই মামলার সঙ্গে একেবারে একাত্ম হয়ে গিয়েছিলেন। ডিএ মামলা বিকাশ ভট্টাচার্য, ডিএ মামলা ফিরদৌস শামীম। এটা কাজে আমাদের কাছে বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীমের কাছে এই মামলাটা কিন্তু জীবন মরণ সমস্যা। জিতলে আমরা হিরো, হারলে আমরা জিরো নই, ভিলেন। কাজেই একটা কথা আমরা কর্মচারীদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, 2016 সালে আমরা বলেছিলাম এই মামলায় শেষ দিন পর্যন্ত আমরা থাকব। আজকেও বলছি শেষ দিন পর্যন্ত মামলা থাকব, এবং মামলা যেহেতু বিচারাধীন, মামলার রায় কী হবে এটা বলাটা সমীচীন নয়। কিন্তু মাননীয় বিচারপতিদের ধারাবাহিক পর্যবেক্ষণ, সরকার পক্ষের সাবমিশন এবং আমাদের আইনজীবীদের বক্তব্যে আমি নিশ্চিত, আমি তো প্রতিদিন শুনানির সময় সুপ্রিম কোর্টে থাকি, আমি নিশ্চিত এই মামলায় কর্মীপক্ষের জয় কেউ ঠেকাতে পারবে না।